অস্ট্রেলিয়ার মঞ্চে আগুন ঝরানোর আগেই থামলেন নাহিদ। বিসিবির পরিকল্পনাহীনতায় হারালো বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র। জিম্বাবুয়ে সফরে গ্রেড 2 এর সাইড স্ট্রেন 6 থেকে 8 সপ্তাহ মাঠের বাইরে বাংলাদেশের গতির বিস্ময়। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজের আগে বিসিবির ওয়ার্কলোড ব্যবস্থাপনা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রকৃত অর্থে গতির ঝড় তুলতে পারা পেসার খুব বেশি আসেননি, যেখানে নাহিদ রানা যেন এক বিরল আবিষ্কার। লম্বা দেহ, দীর্ঘ রান আপ, অস্বস্তিকর বাউন্স এবং নিয়মিত ঘন্টায় 140 কিলোমিটারের বেশি গতিতে বল করার সামর্থ্য। কখনো কখনো তার গতি ছাড়িয়ে গেছে ঘন্টায় 150 কিলোমিটারও। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের এই অমূল্য সম্পদই এখন এমন এক সময় চটে বললেন যখন সামনে অপেক্ষা করছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-20তে বোলিংয়ের মাঝপথে বাঁ পাশের পেশিতে ব্যথা অনুভব করে মাঠ ছাড়েন নাহিদ। স্ক্যানে ধরা পড়েছে গ্রেড 2 লেফট সাইড স্ট্রেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগের হিসাব অনুযায়ী ক্ষতিগ্রস্ত টিস্যু সারতে প্রায় 4 সপ্তাহ এবং ধীরে ধীরে বোলিংয়ে পূর্ণ ওয়ার্কলোডে ফিরতে আরও 2 থেকে 4 সপ্তাহ লাগতে পারে। সব মিলিয়ে 6 থেকে 8 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে আগামী আগস্টের অস্ট্রেলিয়া সফর থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গেছেন তিনি। এটি কেবল একজন খেলোয়াড়ের চোট নয়, এটি বাংলাদেশের ক্রিকেট পরিকল্পনা, পেসারদের ওয়ার্কলোড ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ সিরিজের আগে অগ্রাধিকার নির্ধারণের পেশাদারিত্ব নিয়ে নতুন করে বড় প্রশ্ন তুলে দিয়েছে। অভিষেকের পর থেকে গতির নতুন গল্প। চাঁপাইনবাবগঞ্জ থেকে উঠে আসা নাহিদ রানার আন্তর্জাতিক অভিষেক 2024 সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে খুব অল্প সময়ের মধ্যেই বোঝা গিয়েছিল তিনি বাংলাদেশের প্রচলিত পেসারদের মতো নন। তার মূল শক্তি শুধু গতিতেই নয়, লম্বা উচ্চতা থেকে বল ছাড়ার কারণে তিনি যে বাড়তি বাউন্স আদায় করেন তা ব্যাটসম্যানদের জন্য আলাদা অস্বস্তি তৈরি করে। তার উত্থানের সবচেয়ে আলোচিত অধ্যায় রচিত হয় 2024 সালের পাকিস্তান সফরে। রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অধিনায়ক শান মাসুদ, বাবর আজম ও সৌদ সাকেলকে দ্রুত ফিরিয়ে পাকিস্তানের ব্যাটিংয়ে ধস নামান নাহিদ। শেষ পর্যন্ত 4 উইকেট নিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বাংলাদেশ সেই সফরে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতার পাশাপাশি 2 ম্যাচের সিরিজে পাকিস্তানকে ধবল ধলাই করে। নাহিদের 152 কিলোমিটার গতির ডেলিভারি এবং বাবর শান শাকিলকে কাঁপিয়ে দেওয়া স্পেল বাংলাদেশের পেস বোলিং এর নতুন যুগের প্রতীক হয়ে ওঠে। এরপর ওয়েস্ট ইন্ডিজের বাউন্সি সাবিনা পারকেও নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। 2024 সালের ডিসেম্বরে 61 রানে 5 উইকেট নিয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট 5 উইকেট অর্জন করেন নাহিদ। অর্থাৎ তিনি শুধু উপমহাদেশের উইকেটই সফল এমন ধারণা পুরোপুরি সঠিক নয়। ক্যারিবীয় কন্ডিশনে তার সেই পারফরমেন্সই দেখিয়েছিল বাড়তি গতি ও বাউন্স সহায়ক উইকেটে তিনি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। অল্প ম্যাচেই 5টি আন্তর্জাতিক 5 উইকেট। নাহিদের আন্তর্জাতিক ক্যারিয়ার এখনো খুব দীর্ঘ নয়, কিন্তু 25 জুলাই 2026 পর্যন্ত 12 টেস্টে 38 উইকেট, 15 ওয়ানডেতে 32 উইকেট এবং 5টি টি-20তে 8 উইকেট নিয়েছেন তিনি। তার নামের পাশে রয়েছে টেস্টে 2টি এবং ওয়ানডেতে 3টি 5 বা তার বেশি উইকেটের সাফল্য। 2026 সালের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করে সিরিজ সেরা হন নাহিদ। ওই পারফরমেন্সের জন্য তিনি এপ্রিল মাসের আইসিসি পুরুষ খেলোয়াড়ের পুরস্কারও পান। এরপর পাকিস্তানের বিপক্ষে টেস্টে 5 উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে আবারও সামনে থেকে নেতৃত্ব দেন। জিম্বাবুয়ে সফরেও চোট পাওয়ার আগে তিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে সফল বোলারদের একজন। প্রথম ওয়ানডেতে মাত্র 21 রানে 6 উইকেট এবং প্রথম টি-20তে 26 রানে 4 উইকেট নেন। দ্বিতীয় টি-20তে 2.3 ওভার বল করে 15 রানে 1 উইকেট নেওয়ার পর চোট পেয়ে মাঠ ছাড়েন। অর্থাৎ সফরের 4 ম্যাচেই তাকে ব্যবহার করা হয়েছিল এবং তিনি নিয়েছিলেন মোট 12 উইকেট। এই পারফরমেন্স আবার বিতর্কটিকে জটিল করে তুলেছে। একদিকে নাহিদ দলের হয়ে ম্যাচ জেতাচ্ছিলেন, অন্যদিকে সামনে থাকা অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের কারণে তার শারীরিক ওয়ার্কলোড কতটা নিয়ন্ত্রিত রাখা প্রয়োজন ছিল সেই প্রশ্ন উপেক্ষা করা যায় না। টেস্টে বিশ্রাম, তারপর টানা সাদা বলের ম্যাচ, পরিকল্পনাটা আসলে কি ছিল বিসিবির? জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে নাহিদ রানা, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামকে বিশ্রাম দিয়েছিল বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্লেষণও তখন বলা হয়েছিল অস্ট্রেলিয়া সফরের গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশের প্রধান 3 পেসারকে ওই টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল। তাদের অনুপস্থিতিতে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরে যায়। কিন্তু টেস্টে বিশ্রাম দেওয়ার পর নাহিদকে ওয়ানডে ও টি-20 2 সংস্করণেই খেলানো হয়। জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াডে তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, নাহিদ 4 প্রধান পেসারই ছিলেন। অথচ একই সময়ে অস্ট্রেলিয়া সফরের জন্য নাহিদের মতো গুরুত্বপূর্ণ অস্ত্রকে নির্দিষ্ট ম্যাচে ব্যবহার করে বাকি ম্যাচে বিশ্রাম দেওয়া কিংবা পুরো টি-20 পর্ব থেকে সরিয়ে নেওয়ারও সুযোগ ছিল। হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন কিংবা পাইপলাইনে থাকা অন্য পেসারদের পরীক্ষা করার জন্য জিম্বাবুয়ে সুপার তুলনামূলকভাবে উপযোগী মঞ্চ হতে পারত। এই যুক্তি তাই একেবারে উড়িয়ে দেওয়া যায় না। অবশ্য ইবাদত ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া সফরে থাকছেন না
এবং পেসারদের সবার ফিটনেস ও প্রাপ্যতাও এক ছিল না। তবু প্রশ্ন থেকে যায়, অস্ট্রেলিয়া সিরিজের জন্য যাকে সবচেয়ে বেশি প্রয়োজন তাকে কেন ওয়ানডের পর টানা টি-20তেও খেলানো হলো? কোনো খেলোয়াড়কে ম্যাচে নামানো মানে তিনি নিশ্চিতভাবে আহত হবেন এ কথা বলা যায় না। নাহিদের চোটকে সরাসরি বিসিবির সিদ্ধান্তের কারণে ঘটেছে বলেও চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে নিশ্চিত করা সম্ভব নয়, কিন্তু নির্বাচনের সিদ্ধান্ত তাকে চোটের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিল। এ সত্য অস্বীকার করার উপায় নেই। পেশাদার ব্যবস্থাপনা মানে শুধু চোটের চিকিৎসা নয়, সম্ভাব্য চোটের ঝুঁকি আগে থেকেই কমিয়ে আনা। যে অস্ট্রেলিয়া সিরিজ ছিল নাহিদের জন্য তৈরি। আগামী 13 থেকে 17 আগস্ট ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম টেস্ট এবং 22 থেকে 26 আগস্ট ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। এটি 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ। সর্বশেষ 2003 সালে স্টিভ ওহার অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন ও কোয়ান্সে টেস্ট খেলেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কন্ডিশনে সাধারণত বেশি বল গতিতে ব্যাটে আসে এবং উইকেট থেকে বাড়তি ক্যারি পাওয়া যায়। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্লেষণে নাহিদকে তার অবশ্যের পরবর্তী সময়ে টেস্ট ক্রিকেটের দ্রুততম গড় গতির বলার হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সময় শুধু মিচেল স্টার্কই তার মতো ঘন্টায় গড়ে 140 কিলোমিটার বেশি গতি ধরে রাখতে পেরেছেন। অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও আগেই স্বীকার করেছিলেন যে নাহিদ, তাসকিন ও শরীফুলকে নিয়ে বাংলাদেশের পেস আক্রমণ অস্ট্রেলিয়ার মাটিতে অত্যন্ত কার্যকর হতে পারে। বাংলাদেশের পেসারদের অ্যাকশন ও পরিকল্পনা নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের আলাদা প্রস্তুতি নিতে হবে বলে জানিয়েছিলেন তিনি। অর্থাৎ এই শুধু বাংলাদেশের সমর্থকদের কল্পনা ছিল না, অস্ট্রেলিয়া ও নাহিদের গতিকে বাস্তব হুমকি হিসেবে দেখছিল। জুনে বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে 41 রানে 4 উইকেট নিয়ে নাহিদ তার সামর্থ্য তাদের সামনে সরাসরি প্রমাণও করেছিলেন। নাহিদের জন্য এটি হতে পারত বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিপক্ষে নিজের পরিচয় বিশ্বমঞ্চে আরো বড় করে তুলে ধরার সুযোগ। স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মার্কস লেউসন, ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারিদের বিপক্ষে তার গতি ও বাউন্স পরীক্ষা করার এমন সুযোগ একজন বাংলাদেশি পেসারের ক্যারিয়ারে বারবার আসে না। বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ইতিমধ্যে সিরিজের জন্য 13 সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে। চোট কাটিয়ে অধিনায়ক প্যাট কামিন্স, জর্জ হ্যাজেলউড ও নাথান লায়ন ফিরেছেন। সঙ্গে আছেন মিচেল স্টার্ক ও স্কট বোলান। ব্যাটিং বিভাগে রয়েছেন স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মার্কস লেউসন, ক্যামেরন গ্রিন, বি ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি ও জশ ইংলিশ। এই দল নির্বাচন পরিষ্কারভাবে দেখিয়ে দেয় অস্ট্রেলিয়া বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছে না। বিপরীতে বাংলাদেশ এখন শুধু নাহিদকে হারায়নি, তানজিম হাসান সাকিবও চোটের কারণে খেলতে পারবেন না। শরীফুল ইসলাম প্রথম টেস্টে অনিশ্চিত, আর মুস্তাফিজুর রহমানও পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন। 25 জুলাই পর্যন্ত বাংলাদেশের দল ঘোষণাও করা হয়নি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দিক থেকেও সিরিজটি গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া পয়েন্ট তালিকার শীর্ষে এবং পাকিস্তানকে সিরিজ হারানোর পর বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে। ফলে এটি শুধু একটি বিরল দ্বিপক্ষীয় সফর নয়, বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা বাঁচিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ। মুস্তাফিজকে আইপিএল থেকে ফেরানোর পুরনো বিতর্ক। বাংলাদেশের ক্রিকেটে অগ্রাধিকার নির্ধারণ নিয়ে প্রশ্ন নতুন নয়। 2024 সালে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ছন্দে থাকা মুস্তাফিজুর রহমানের অনাপত্তিপত্রের মেয়াদ আর না বাড়িয়ে তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলার জন্য। বিসিবির যুক্তি ছিল মুস্তাফিজের ওয়ার্কলোড ও ক্লান্তি নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তবে সমালোচকেরা তখন প্রশ্ন তুলেছিলেন, বিশ্বের সেরা ব্যাটসম্যানদের বিপক্ষে আইপিএল খেলার অভিজ্ঞতা কি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চেয়ে কম গুরুত্বপূর্ণ? 2 বছর পর নাহিদের ঘটনায় আবারও একই প্রশ্ন অন্যরূপে ফিরে এসেছে। মুস্তাফিজকে আইপিএল থেকে ফিরিয়ে আনার সময় বিসিবির ওয়ার্কলোডের কথা বলেছিল, অথচ নাহিদের ক্ষেত্রে অস্ট্রেলিয়া সিরিজ সামনে থাকা অবস্থায় তাকে জিম্বাবুয়ের ওয়ানডে ও টি-20 দুই সংস্করণেই খেলানো হলো। আমরা কি শুধু একটি সিরিজ হারালাম, নাকি ঝুঁকিতে ফেললাম একটি কেরিয়ার? বাংলাদেশের পেস বোলিং এর ইতিহাসে অনেক প্রতিভাবান নাম এসেছেন। তাপস বৈশ্য, রবিউল ইসলাম, শাহাদাত হোসেন থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে এবাদত হোসেন অনেকে এক সময় বড় সম্ভাবনা দেখিয়েছেন। কারো কেরিয়ার থেমেছে দীর্ঘমেয়াদী চোটে, কারো ছন্দ নষ্ট হয়েছে অনিয়মিত সুযোগে, আবার কারো ক্ষেত্রে ফর্ম ও ফিটনেস দুটি বাধা হয়ে দাঁড়িয়েছে। এখানে শুধু খেলোয়াড়দের ব্যক্তিগত দোষারোপ করলে হবে না, বিসিবির পরিকল্পনা ও সঠিক ব্যবস্থাপনারও দায় রয়েছে। নাহিদের মতো নিয়মিত 145 থেকে 150 কিলোমিটার গতিতে বল করা একজন পেসারের শরীরের উপর স্বাভাবিকভাবে প্রচন্ড চাপ পড়ে। তার জন্য সাধারণ ক্রিকেটারের মতো সূচি নয়, আলাদা দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। কত ওভার বল করবেন, কোন সংস্করণে খেলবেন, গুরুত্বপূর্ণ টেস্টের আগে কতদিনের বিশ্রাম পাবেন এবং চোটের প্রাথমিক সংকেত দেখা দিলে কখন তাকে থামানো হবে, সবকিছু তথ্য ও ক্রীড়াবিজ্ঞানের ভিত্তিতে নির্ধারণ করা জরুরি। একটি সাইড স্ট্রেন থেকে অধিকাংশ পেসারই পুরোপুরি ফিরে আসেন, তাই এখনই নাহিদের ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে এমন আশঙ্কা করার কারণ নেই। কিন্তু তাড়াহুড়ো করে ফিরিয়ে আনলে বা পুনর্বাসন পর পর্যাপ্তভাবে বোলিং ওয়ার্কলোড না বাড়িয়ে ম্যাচে নামলে একই চোট আবার ফিরে আসার ঝুঁকি থাকে। বাংলাদেশ এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে শুধু একজন বোলারকে হারাচ্ছে না,
হারাচ্ছে এমন এক অস্ত্রকে যাকে নিয়ে প্রতিপক্ষ আলাদাভাবে পরিকল্পনা করেছিল। একই সঙ্গে নাহিদ হারাচ্ছেন এমন একটি মঞ্চ যা তার ক্যারিয়ারের পরিচিতি সম্পূর্ণ বদলে দিতে পারত। বিসিবির সামনে এখন যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া জরুরি। জিম্বাবুয়ে সফরের আগে নাহিদের জন্য কি আলাদা ওয়ার্কলোড পরিকল্পনা ছিল তাদের? পরপর ওয়ানডে ও টি-20-তে তাকে খেলানোর সিদ্ধান্ত কোন মেডিকেল ও পারফরমেন্স তথ্যের ভিত্তিতে নেওয়া হয়েছিল? প্রথম ওয়ানডেতে 6 উইকেট এবং প্রথম টি-20-তে 4 উইকেট নেওয়ার পরও কেন তাকে দ্বিতীয় টি-20-তে খেলানোর প্রয়োজন মনে হয়েছিল? অস্ট্রেলিয়া সফরের কথা মাথায় রেখে কেন তাকে আগেই দেশে ফেরানো হলো না? আরও বড় প্রশ্ন, বিসিবিকে নাহিদকে 3 সংস্করণে নিয়মিত বলার হিসেবে ব্যবহার করতে চায় নাকি তার গতি ও শারীরিক ক্ষমতা রক্ষা করতে নির্দিষ্ট সংস্করণকে অগ্রাধিকার দেবে? নাহিদের চোট হয়তো ক্রিকেটের স্বাভাবিক দুর্ঘটনা, কিন্তু পরিকল্পনার ঘাটতি থাকলে সেই দুর্ঘটনার দায় এড়িয়ে যাওয়া যায় না। আধুনিক ক্রিকেটে পেশাদার বোর্ডগুলো শুধু পরবর্তী ম্যাচের একাদশ নির্ধারণ করে না, তারা নিজেদের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পরবর্তী 5 বছরও পরিকল্পনা করে। নাহিদ রানা বাংলাদেশের ক্রিকেটের সাধারণ কোনো পেসার নন। তিনি এমন এক বিরল প্রতিভা যার গতির সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ টেস্ট সাফল্যের স্বপ্ন জড়িয়ে আছে। তাকে শুধু ব্যবহার করলে হবে না, তাকে রক্ষা করতে হবে, নইলে অস্ট্রেলিয়ার একটি সিরিজ মিস করার আক্ষেপে একদিন আরও বড় প্রশ্নে পরিণত হতে পারে। আমরা কি নাহিদ রানাকে বিশ্বমানের পেসার হিসেবে গড়ে তুলছিলাম, নাকি পরিকল্পনাহীন ব্যবহারে আরও একটি সম্ভাবনায় ক্যারিয়ার হারিয়ে ফেলছিলাম? এমন প্রশ্ন যেন ভবিষ্যতে না ওঠে, সেদিকে বিসিবির খেয়াল রাখা জরুরি। তবে বিসিবি তাদের অপেশাদারিত্বের অভাবে শিশুসুলভ আচরণের প্রমাণ দিয়েই চলেছে, যেটা আমরা বিগত দিনে দেখেছি, যেখানে বাংলাদেশ ক্রিকেটের সমর্থকরা বিসিবির কারণে ত্যক্ত ও বিরক্ত। দর্শক, নাহিদ রানাকে জিম্বাবুয়ে সিরিজে খেলানো এবং অস্ট্রেলিয়া সিরিজে মিস করা বিসিবির এবং শিশুসুলভ আচরণকে আপনি ঠিক কিভাবে মূল্যায়ন করছেন? চাইলে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।